হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই। আমেরিকার মাটিতেই পা দেবার পর তোমরা কিভাবে খরচ কমাবে সেই ব্যাপারেতে কিন্তু একদম ডে 1 থেকেই তোমাদের যত্নশীল হতে হবে। একটা লম্বা বিমান সফরের পর তোমরা যখন প্রথম আমেরিকার মাটিতে পা দেবে তখন তোমাদের প্রথম গন্তব্য হবে হয় তোমার এয়ারবিএনবি, হোটেল বা কোনো বন্ধু বা রিলেটিভের বাড়ি। এক্ষেত্রে তোমাদের যদি কোনো বন্ধু বা রিলেটিভ এয়ারপোর্ট থেকে পিক আপ করতে আসে সেই ব্যাপারটা আলাদা। আদারওয়াইজ যদি তোমরা নিজেদের খরচে এয়ারপোর্ট থেকে হোটেল বা এয়ারবিএনবিতে পাড়ি জমাও সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আলাদা হয়ে থাকে। এক্ষেত্রে আমি বলি, যারা কর্মসূত্রে প্রথম আমেরিকায় আসছো তাদের কিন্তু এয়ারপোর্ট থেকে হোটেল বা এয়ারবিএনবি যাবার যে খরচাটা সেটা কিন্তু কোম্পানি বেয়ার করে। কোম্পানি যখন বেয়ার করছে তখন তার একটা লিগাল প্রুফ থাকতে হবে, কারণ যেটা তুমি কোম্পানিতে সাবমিট করবে। এক্ষেত্রে তোমরা যদি ট্যাক্সি সার্ভিসটা অ্যাভেল করো সেক্ষেত্রে কিন্তু তোমরা কোম্পানিতে কোনো বিল সাবমিট করতে পারছো না, কারণ ট্যাক্সি সার্ভিসের কোনো বিল হয় না এবং এটার পেমেন্ট মোডও ক্যাশই হয়। তাই ট্যাক্সি সার্ভিসটা অ্যাক্সেস না করাই ভালো। এবার আসছি উবেরের ক্ষেত্রে। উবের যদি তোমরা অ্যাভেল করতে চাও তাহলে উবেরের যে অ্যাপ সেই অ্যাপটা তোমাদের ইনস্টল করতে হবে এবং উবেরের যে পেমেন্ট মোড অফ পেমেন্ট সেটাও কিন্তু অনলাইন ট্রানজাকশন মোডটা কিন্তু তোমাদের দেশ থেকেই অন করে যেতে হবে। এক্ষেত্রে আমি বলে রাখি যে যারা ফরেক্স কার্ড থ্রু পেমেন্ট করবে উবেরেতে সেক্ষেত্রে ফরেক্স কার্ডের ওয়েবসাইটে গিয়ে অনলাইন ট্রানজাকশনের অপশানটা কিন্তু অন করে তবেই আমাদের দেশ থেকে তোমরা ইউএসএতে পাড়ি জমাবে, অথবা ফরেক্স কার্ডের যে কল সেন্টার নাম্বার আছে সেই নাম্বারে কল করে অনলাইন ট্রানজাকশনের সিস্টেমটা কিন্তু অবশ্যই অন করে নেবে, নয়তো কিন্তু তোমরা উবেরের অনলাইন পেমেন্টটা করতে পারবে না। আর যদি উবেরে পেমেন্টটা অনলাইন না করতে পারো তাহলে কিন্তু উবের অ্যাক্সেস হয় না, কারণ ইউএসএতে উবেরের সমস্ত পেমেন্টই অনলাইন হয়ে থাকে। উবেরেতে কিন্তু ক্যাশে কোনো পেমেন্ট হয় না। সেক্ষেত্রে তোমরা যদি উবেরের থেকে উবের অ্যাপটা মানে উবের থ্রু যদি তোমরা এয়ারপোর্ট টু হোটেল বা এয়ারবিএনবি না যাও সেক্ষেত্রে কিন্তু তোমরা কোনো এয়ারপোর্ট টু হোটেল যাতায়াতের কোনো খরচটা কিন্তু তোমরা কোম্পানির থেকে ক্লেম করতে পারবে না। সেক্ষেত্রে আমি বলবো তোমরা দেশ থেকে যাওয়ার আগেই উবের অ্যাপ ইনস্টল করে যাও এবং ফরেক্স কার্ডে অনলাইন ট্রানজাকশনের সিস্টেমটা কিন্তু অন করে তবেই যাও। আমেরিকায় আসার পর কিভাবে তোমরা খরচ কমাতে পারো বলতে গেলে বলি, তোমরা যারা কর্মসূত্রে ইউএসএ পাড়ি জমাচ্ছ তারা কিন্তু অফিস টু হোটেল, হোটেল টু অফিস যাওয়ার যে খরচাটা সেটা কিন্তু প্রথম 14 দিন বা প্রথম 21 দিন অফিস থেকে পাওয়ার একটা ব্যবস্থা থাকে। এক্ষেত্রে তোমরা অফিসের পলিসিটা কিন্তু একটু জেনে নেবে। তোমরা ইউএসএ আসার আগে অফিসের পলিসিটা একটু যদি কনফার্ম হয়ে নিতে পারো তাহলে কিন্তু উবেরের বিলগুলো যদি সাবমিট করতে পারো তাহলে কিন্তু অফিস থেকে কিন্তু একটা রিইম্বার্সমেন্টের ব্যবস্থা থেকে থাকে। ইউএসএ আসার পর কিভাবে খরচা কমাবে তার একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কুকিং। হ্যাঁ, তোমাদের কিন্তু নিজেদের দেশ থেকেই কুকিংটা শিখে আসতে হবে, কারণ রেগুলার নিজেদের রান্নাটা কিন্তু নিজেদেরকেই করতে হবে। এখানে কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না, কোনো কুক পাওয়া যায় না যে তোমার রেগুলার নিজের রান্নাটা করে দিয়ে যাবে। তোমরা যদি ভাবো যে রোজ আমি অর্ডার করে খাবো বা কোনো রেস্টুরেন্ট ভিজিট করব তাহলে কিন্তু খরচা অনেকটাই বেড়ে যাবে। সেক্ষেত্রে যদি রেগুলার নিজের রান্নাটা নিজে করে নিলে বা কোনো উইকেন্ডে যদি সেক্ষেত্রে কোনো বাইরে থেকে কিছু খাবে বলে মনে করো সেক্ষেত্রে কিন্তু তোমরা যে কাছাকাছি যে শপিং মল আছে সেই শপিং মলের ফুড কোর্টগুলো ভিজিট করতে পারো। ফুড কোর্টে কিন্তু এক্ষেত্রে রেস্টুরেন্টের তুলনাতে অনেকটা সস্তায় পাওয়া যায়। ফুড কোর্টে তোমরা $8 থেকে $12 মধ্যে তোমরা ডিনার বা লাঞ্চ করে নিতে পারো। সেক্ষেত্রে তোমরা যদি রেস্টুরেন্টে যাও রেস্টুরেন্টে কিন্তু মিনিমাম বিলই শুরু হবে তোমাদের $20 বা $18 থেকে তোমাদের এক একটা আইটেমের প্রাইস শুরু হবে। সেটা অবশ্যই রেস্টুরেন্ট টু রেস্টুরেন্ট ভ্যারি করবে এবং তারপরে তার সাথে থাকবে ট্যাক্স, থাকবে টিপ। এখানে কিন্তু রেস্টুরেন্টে গিয়ে টিপ কালচার কিন্তু ভীষণই জনপ্রিয়, তোমাকে টিপস দিতেই হবে, যেটা আমরা আমাদের দেশেতে প্রচলিত নই। কিন্তু এখানেতে তুমি যে কোনো রেস্টুরেন্টে যাও, যে কোনো পার্লারে যাও বা উবেরেতে যাও তোমাদের কিন্তু টিপ দিতেই হবে, কারণ এখানকার টিপ কালচার কিন্তু ভীষণই জনপ্রিয়। এছাড়া তোমরা যদি কোনো রেস্টুরেন্টে যাবে বলে মনে করো তাহলে চেষ্টা করো হ্যাপি আওয়ারে যেতে। এখানকার হ্যাপি আওয়ার হচ্ছে 2টো থেকে 5টা পর্যন্ত। সেই টাইমটাতে কিন্তু প্রাইস মানে ফুডের যে আইটেমের যে প্রাইস সেটা কিন্তু অনেকটাই কম থাকে। এরপরে আমি আসছি তৃতীয় পয়েন্টে। হোটেল বা এয়ারবিএনবি থেকেই তোমাদেরকে অ্যাপার্টমেন্ট খোঁজার কাজ শুরু করে দিতে হবে। এক্ষেত্রে তোমাদের যদি রেগুলার অফিস হয় তাহলে তার এক ধরনের ডিসিশন নিতে হবে এবং যদি তোমাদের ওয়ার্ক ফ্রম হোম হয় তাহলে তার ডিসিশন আলাদা হবে।
যদি তোমাদের রেগুলার অফিস যেতে হয় তাহলে যদি তোমরা হোটেলে মানে অফিসের পাশেই যদি তোমরা অ্যাপার্টমেন্ট ফিক্সড করো তাহলে কিন্তু ডেইলি যাতায়াতের যে খরচাটা সেটা কিন্তু তোমাদের কম হবে। অপরপক্ষে হাউস রেন্টটা কিন্তু হয়তো একটু বেশি হবে। আর যদি তোমরা দূরে থাকো অফিস থেকে তাহলে হয়তো হাউস রেন্টটা একটু কম হবে, কিন্তু রেগুলার যাতায়াতের যে খরচাটা সেটা হয়তো একটু বেশি হবে। এরপরে আসি হাউস রেন্ট। ইউএসএতে যারা প্রথম আসছো তারা কিন্তু ফ্যামিলি নিয়ে আসার থেকে যদি সিঙ্গেল আসো তাহলে কিন্তু তোমরা অনেকটাই চিপে থাকতে পারবে, কারণ এখানে হাউস রেন্ট কিন্তু ভীষণ কস্টলি। তোমরা যদি একটা অ্যাপার্টমেন্ট অনেক জনের সাথে শেয়ার করে থাকো সেক্ষেত্রে কিন্তু হাউস রেন্ট অনেকটাই সাশ্রয় হয়ে থাকবে। যেমন ধরো এখানেতে মিনিমাম হাউস রেন্ট শুরু হয় $1200, $1500, $1800। এটা অবশ্যই এরিয়া টু এরিয়া ভ্যারি করে। আমি টেক্সাসের হাউস রেন্ট বলছি। এখানেতে মিনিমাম স্টার্টিং হাউস রেন্টই $1200 হয়ে থাকে। 1 BHK, তার সাথে ইউটিলিটি বিল এবং আরও আনুষঙ্গিক নানান ধরনের খরচা থাকে। এটা যদি তোমরা 2 জন বা 3 জনে মিলে শেয়ার করে থাকো তাহলে খরচাটা অবশ্যই অনেকটা কম হবে, কিন্তু যদি তোমরা ফ্যামিলি নিয়ে আসো একদম প্রথম দিন থেকেই সেক্ষেত্রে পুরোটাই তোমাকে বিয়ার করতে হবে। আর আরেকটা কথা যেটা অবশ্যই কমন এবং যেটা সব দেশে সব কালেতেই প্রায় একই রকম হয়ে থাকে, সেটা হচ্ছে তোমরা যদি অফিসের পাশেই তোমাদের অ্যাপার্টমেন্ট ফিক্সড করো তাহলে হাউস রেন্ট অবশ্যই একটু বেশি হবে, কারণ সেখানকার অফিস যে লোকালিটিতে সেই লোকালিটিতে হাউস রেন্ট নিলে সেখানকার যে এরিয়ার যে ভ্যালুয়েশন সেটা একটু বেশি হবে। অপরপক্ষে তোমাদের ডেইলি যাতায়াতের যে খরচাটা সেই খরচাটা কম হবে। আর যদি অফিস থেকে একটু দূরবর্তী কোনো অঞ্চলেতে তোমাদের অ্যাপার্টমেন্ট ফিক্সড করো তাহলে হয়তো হাউস রেন্টটা একটু কম হবে, কিন্তু রেগুলার অফিস যাতায়াতের যে খরচাটা সেটা একটু বেশি হবে। তাই হাউস রেন্ট নেওয়ার সময়, অ্যাপার্টমেন্ট ফিক্সড করার সময়তে এই ব্যাপারগুলো কিন্তু একটু মাথায় রাখবে। অ্যাপার্টমেন্ট বুক করার পরে আসে ফার্নিচার। এখানে কিন্তু ফার্নিচার, সেকেন্ড হ্যান্ড ফার্নিচারেরও ভীষণ কদর আছে। সেকেন্ড হ্যান্ড ফার্নিচার কেনার জন্য আলাদা করে অনেক স্টোর আছে, এছাড়া আছে ফেসবুক মার্কেটপ্লেস। তোমরা কিন্তু সেখান থেকেও ফার্নিচার কিনতে পারো এবং সেখান থেকে যদি ফার্নিচার কেনো তাহলে কিন্তু কস্ট অনেকটাই কম পড়ে এবং এইভাবে কিন্তু আমেরিকায় আসার পর তোমরা তোমাদের খরচা কমাতে পারো। প্রথমে হয়তো কিছুদিন সেকেন্ড হ্যান্ড ফার্নিচার ইউজ করলে, তারপরে ভালো না লাগলো তখন আবার পরবর্তীকালে যখন তোমাদের হাতে একটু ইনকাম হয়ে গেল, একটু সেভিংস হয়ে গেল, তখন না হয় নতুন কোনো ফার্নিচার কিনে নিলে। এইভাবে কিন্তু তোমরা তোমাদের যে প্রথম আসার পর যে খরচাটা, প্রথম আসার পর যে মানুষের মধ্যে বোঝা চেপে যায় সেই খরচাটা কিন্তু তোমরা একটু হলেও কমাতে পারো। এবারে আসি মোবাইল কানেকশানের কথা। মোবাইল ছাড়া তো এখনকার জীবন অচল, তাই এখানে এসে তোমরা যখন প্রথম মোবাইল কানেকশান নিতে যাবে তখন চেষ্টা করবে সিঙ্গেল কানেকশান না নিয়ে গ্রুপে কানেকশান নিতে। গ্রুপে কানেকশান নেওয়াটাকে বলতে গেলে আমি বলি একটা ফ্যামিলি প্ল্যান নিয়ে নেওয়া। সেই ফ্যামিলি প্ল্যানের আন্ডারেতে 3টে 4টে 5টা সিম কার্ড থাকে, সেই অনুযায়ী তোমাদেরকে রেট ডিসাইড করা হয়ে থাকে। যতগুলো কানেকশন রেটটা কিন্তু ততই কমতে থাকে। একটা সিঙ্গেল কানেকশনের যা খরচা এবং যদি তোমরা 4টে 5টা কানেকশন একসাথে নাও তার খরচাটার কিন্তু অনেক ডিফারেন্স হয়ে থাকে। তাই আমি বলবো যে সিঙ্গেল কানেকশন না নিয়ে কয়েকজন মিলে গ্রুপে একটা ফ্যামিলি প্ল্যান নিয়ে নেয় এবং তার আন্ডারেতে অনেকগুলো কানেকশন পাবে এবং তার খরচাটা কিন্তু অনেকটা কম হয়ে থাকবে। এবার আসি ট্রান্সপোর্টেশনের কথায়। ইউএসএর পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু অতটা উন্নত নয়। নিউ ইয়র্ক বা নিউ জার্সি বাদ দিয়ে আদার্স যে সমস্ত এরিয়াগুলো রয়েছে সেখানে কিন্তু পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা প্রায় তথৈবচ। এখানে কিন্তু নিজস্ব গাড়ি ছাড়া দৈনন্দিন কার্যাবলী চালানো কিন্তু প্রায় অসম্ভব হয়ে পড়ে। এক্ষেত্রে আমি বলবো তোমাদের নিজেদের দেশে যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে সেইটিকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সে কনভার্ট করে নিয়ে এসো। এই ক্ষেত্রে কিন্তু পরবর্তী ক্ষেত্রে তোমাদের ড্রাইভিংয়ের যে এক্সাম হবে সেই এক্সামে অনেকটা সুবিধা হবে এবং ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স অনেকগুলো স্টেটে ভ্যালিড হয়ে থাকে এবং সেই ভ্যালিডিটি স্টেট টু স্টেট ভ্যারি করে থাকে। এবং তোমরা যদি রেন্টে কোনো কার নিতে চাও তাহলেও কিন্তু ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স কিন্তু অনেক ক্ষেত্রে সুবিধা হয়। তাই আমি বলবো যে দেশ থেকেই তোমরা ড্রাইভিং লাইসেন্সকে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সে কনভার্ট করে আসো, তাহলে কিন্তু তোমাদের ড্রাইভিং লাইসেন্সের এক্সামে সুবিধা হবে এবং রেন্ট নিতেও সুবিধা হয়ে থাকবে। রেগুলার অফিস উবেরে যেতে যাও তাহলে কিন্তু বেশ একটা কস্টলি ব্যাপার হয়ে যাবে। সেক্ষেত্রে যদি তোমরা সেম এরিয়া থেকে অনেকের
যদি সেম অফিসে যাও তাহলে কিন্তু যদি একটা গাড়ি রেন্টে নিয়ে নাও এবং সেটা যদি 3-4 জন মিলে সেই রেন্টের পরিমাণ শেয়ার করো তাহলে দেখবে কম্পেয়ার করে অনেকটা সুবিধা হয়ে থাকছে। এক্ষেত্রে গাড়িটা তোমাদের নিজেদের সর্বক্ষণের সঙ্গী হয়ে থাকবে। তোমরা শুধুমাত্র অফিস যাওয়া ছাড়াও তোমরা সেই গাড়িটা করে তোমরা গ্রসারি আনতে যেতে পারো বা টুকটাক কিছু ঘুরতে যেতে পারো। সেক্ষেত্রে কিন্তু তোমরা একটু হলেও লাভবান হবে যদি তোমরা পুরোটাই উবেরে করো। উবের ভার্সেস যদি তোমরা রেন্টেড কারে করো তাহলে কিন্তু রেন্টেড কার যদি শেয়ার করে করো তাহলে কিন্তু সেই খরচাটা কিন্তু একটু হলেও কম পড়ে যাবে। এবার আসি ক্রেডিট কার্ডের কথায়। ইউএসএ আসার পর যত তাড়াতাড়ি সম্ভব একটা ক্রেডিট কার্ডের কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে, কারণ যত তাড়াতাড়ি ক্রেডিট কার্ড নেবে তত তাড়াতাড়ি কিন্তু তোমাদের ক্রেডিট স্কোর বিল্ড আপ হবে। আর ক্রেডিট স্কোর যদি ভালো একটা ক্রেডিট স্কোর থাকে তাহলে পরবর্তী ক্ষেত্রে তোমরা যখন গাড়ি পারচেস করতে যাবে বা অন্য কোনো কিছু পারচেস করতে যাবে তখন কিন্তু লোনের রেট অফ ইন্টারেস্টটা কিন্তু অনেকটা ভ্যারি করবে। তাই আমি বলবো প্রথম দিক থেকেই একটা ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করো। এক্ষেত্রে বলবো যে ব্যাংক থেকে তোমরা স্যালারি অ্যাকাউন্ট খুলবে সেই ব্যাংকেই চেষ্টা করো প্রথমে ক্রেডিট কার্ড করতে। কিন্তু প্রথমে আসার পরই যদি তোমরা সেই ব্যাংকেই যাও একদম ক্রেডিট কার্ড ওপেন করার জন্য, ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্রুভাল পেতে কিন্তু একটু সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আমরা করেছিলাম ডিসকভার ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলাম এবং সেই কার্ডটা কিন্তু একদম শুরুর দিক থেকে ইউজ করেছিলাম এবং আজকে সেই ডিসকভার ক্রেডিট কার্ডের দৌলতে আজকে কিন্তু আমাদের একটা ভালো ক্রেডিট স্কোর তৈরি হয়েছে। আর ভালো ক্রেডিট স্কোর যদি আমাদের কিছুদিন মেনটেন করতে পারে তাহলে কিন্তু আমাদের লোন যেগুলো নিয়েছি তার রেট অফ ইন্টারেস্টটা কিন্তু অনেকটাই ভ্যারি করে থাকবে। তাই আমি বলবো প্রথম দিক থেকেই চেষ্টা করো একটা ক্রেডিট কার্ড নিয়ে নেওয়ার। আমরা ভ্রমণ প্রিয় বাঙালি, ইউএসএ দেখার জায়গা প্রচুর। প্রথম আমেরিকায় এসেছি, পকেটে টান, কি করব, ভরসা পার্ক আর মিউজিয়াম। ইউএসএ চারপাশে প্রচুর পার্ক রয়েছে, আছে প্রচুর মিউজিয়াম। সেই মিউজিয়ামগুলোর অনেকগুলোই আবার ফ্রি। আমরা গুগল থেকে দেখে নেব কোন কোন পার্কের এন্ট্রি ফি নেই বা কোন কোন মিউজিয়াম কিন্তু একদম ফ্রি রয়েছে। সেই রকম অনুযায়ী আমরা যদি সেই মিউজিয়াম বা পার্কগুলো ভিজিট করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক উপকার হয়ে যাবে। এইভাবে কিন্তু আমরা অনেকটা খরচা কমাতে পারি। ইউএসএ আছে প্রচুর নামি দামি ব্র্যান্ড, আছে মাইকেল কর্স, আছে ফসিল, আছে আইফোনের হাতছানি। এইগুলো কিন্তু আমাদেরকে সবসময়তে আকর্ষণ করবে। কিন্তু আমাদের নিজেরা যদি খরচ কমাবো বলে ভাবি তাহলে কিন্তু আমাদেরকে ওয়েট করে থাকতে হবে থ্যাঙ্কসগিভিং ডের জন্যে, ওয়েট করে থাকতে হবে মেমোরিয়াল ডের জন্যে, যে সমস্ত দিনগুলিতে কিন্তু প্রচুর ডিসকাউন্ট দিয়ে থাকে। ইউএসএতে বিভিন্ন শপিং মলে কিন্তু বিভিন্ন স্পেশাল দিনে কিন্তু প্রচুর ডিসকাউন্ট দিয়ে থাকে। যদি আমরা থ্যাঙ্কসগিভিং ডেতে কোনো কিছু আইফোন বা ফসিল বা মাইকেল কর্সের মতো নামজাদা বহু ব্র্যান্ডের জিনিস যেগুলো পারচেস করতে যাই সেগুলো কিন্তু প্রায় 50% ডিসকাউন্টও পাওয়া যেতে পারে। তাই আমরা যদি সেই দিকটা একটু খেয়াল রাখি তাহলে কিন্তু এক্ষেত্রে আমরা অনেক খরচাটা কমাতে পারবো। আমি এই ভিডিওর মাধ্যমে আমেরিকায় আসার পর কিভাবে খরচা একটু হলেও কমাতে পারবে সেই সম্পর্কিত সুস্পষ্ট ধারণা তোমাদের দিতে পেরেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, বাই বাই।